কবির মতো আমার মনেও ভেসে উঠছে একই ধ্বনি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। হবিগঞ্জে ঘুরতে এসে আমার মন চলে যেতে চাইছে পাহাড়, পর্বত, বন, হাওর, শান্ত কোনো নদীর তীরে। পাহাড়, টিলা, হাওর, বন, হবিগঞ্জের পর্যটন, এটি হচ্ছে হবিগঞ্জের স্লোগান এবং এই অঞ্চলটি এই কারণে পর্যটনে এত বিখ্যাত। এই অঞ্চলের প্রবাদ পুরুষ সৈয়দ হাবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেন। এই বাজারটির নাম হাবিবগঞ্জ থেকে হবিগঞ্জ হয়। 1867 সালে এটি মহকুমা এবং 1984 সালে হবিগঞ্জ জেলায় পরিণত হয়। সকাল সকাল হাজারি এখন নাস্তার টেবিলে। সকালবেলায় আসলে একটু পেট ভরে খেয়ে নিতে হবে, কারণ সারাদিন অনেক ঘুরতে হবে, অনেক জায়গা দেখতে হবে। আমি আজকে একটু অন্যরকম খাবার নিয়েছি। এখানে আছে খিচুড়ি, যেটি 70 টাকা, এবং পানি 15 টাকা। এই সর্বমোট 85 টাকার খাবার এখন আমি খাচ্ছি। আমার তো খিচুড়ি দেখে একদমই আর কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না, শুধু খেতে ইচ্ছা করছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এই স্থানটি নিয়ে আমাদের গর্বের শেষ নেই। গর্ব হবেই বা না কেন, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজার বাংলোতেই আমাদের মহান মুক্তিযুদ্ধের মহাপরিকল্পনার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তেলিয়াপাড়া চা বাগানের পাশে নয়নাভিরাম পরিবেশেই নির্মাণ করা হয়েছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 27 সেনা কর্মকর্তাকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠকে এখানেই সিদ্ধান্ত হয় দেশকে স্বাধীন করার। এখানেই দেশের রণকৌশল এবং অন্যান্য বিষয়ে অনেক কিছু বৈঠক হয়। পুরো রণাঙ্গনকে 11টি সেক্টর এবং 3টি ব্রিগেডে ভাগ করা হয়। এখান থেকেই মুক্তিবাহিনীর বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় এবং মুক্তিযোদ্ধাদের জন্য এখানে অনেক বড় একটি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলা হয়। ম্যানেজার বাংলো এবং আশেপাশের এলাকা মুক্তিযুদ্ধের সংগঠক এবং সেনানায়কদের পদচারণায় মুখরিত ছিল। তেলিয়াপাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান স্মৃতিবিজড়িত স্থান। বর্তমানে হবিগঞ্জ জেলার এই অংশটি অন্যতম পর্যটন কেন্দ্র। 500 বছর পুরনো গায়েবী মসজিদ শঙ্করপাশা শাহী মসজিদ। সদর উপজেলায় উচাইল গ্রামে 6 একর জমির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদ। শঙ্করপাশার এই মসজিদটি পুরাতন সুলতানি আমলের একটি অন্যতম নিদর্শন। এই মসজিদের নির্মাণশৈলী এবং কারুকাজ এক কথায় চমৎকার। ভেতরের ইমারতগুলোতে সেটে দেওয়া হয়েছে পোড়া মাটির ইট। বাইরের দেয়ালে বিভিন্ন রকমের কারুকাজ করা এই ডিজাইনগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। এই মসজিদের নামকরণ নিয়ে বিভিন্ন কথা আছে। মসজিদটি রক্তবর্ণ বলে একে লাল মসজিদ বলা হয়। আবার টিলার উপর জন্য কেউ কেউ বলে টিলা মসজিদ। আবার দুটো একসাথে লাল টিলা মসজিদও বলা হয়। কেউ কেউ আবার বলে এটিকে গায়েবী মসজিদ। 1513 সালে এই মসজিদটি নির্মাণ করেন শাহ মজলিস আমির রহমতুল্লাহ আলাইহে। এই মসজিদের দৈর্ঘ্য এবং প্রস্থ একই রকম, ধরা হয় 21 ফুট 6 ইঞ্চি। এই মসজিদকে 4 গম্বুজ মসজিদও বলা হয়। মসজিদের পাশে যে পুকুরটি রয়েছে সেটিও মসজিদকে আরও সুন্দর করে তুলেছে। চুনারুঘাট উপজেলার নরপতি একটি গ্রামের নাম। উত্তর মধ্য দক্ষিণ মিলিয়ে বেশ বড় একটি গ্রাম। মুরারবন্দ মাজারটি এখানে অবস্থিত এবং এই মাজারেই সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ অবস্থিত।
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য ৭০০ বছর ধরে দেশে বিদেশে সম্মান লাভ করে আসছে। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাহি উনি ছিলেন একজন উঁচু স্তরের কামেল অলি। উনি সর্বপ্রথম গৌরগোবিন্দের লৌহধনুতে শিলা সংযোগ করেন এবং জানা যায় যে উনি কোনোদিন ফজরের নামাজ কাজা করেননি। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাহের পূর্বপুরুষরা জ্ঞানচর্চা এবং আধ্যাত্মিক সাধনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এই বংশে জন্মগ্রহণ করেছেন জ্ঞানী, গুণী, পীর, ফকির, যারা স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। প্রবাদ ছিল, তরফ ঘর ঘর হরব, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান এবং মেধার মননে ওনারা ছিলেন বৃহত্তর সিলেটের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অঙ্গনে অন্যতম প্রতিভার অধিকারী। সাতটি পাহাড়ি ঝর্ণার কারণে নামকরণ হয়েছে সাতছড়ি। যদিও প্রাকৃতিক উদ্যানগুলোর মধ্যে বাংলাদেশে অন্যতম হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ২০০৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পূর্বে এটির নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। সাতছড়ি জাতীয় উদ্যানে শাল, সেগুন, গর্জন, আগর, চাপাতি সহ ২০০ প্রজাতির বৃক্ষ রয়েছে। এছাড়াও আছে ১৯৭ প্রজাতির জীবজন্তু। এটি বাংলাদেশের একটি অন্যতম পশু পাখির অভয়াশ্রম। এখানে জীবজন্তুর মধ্যে রয়েছে লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, কুলু বানর, মেছো বাঘ এবং মায়াহরিণ সহ অনেক প্রাণী। এছাড়াও সরীসৃপের মধ্যে রয়েছে অজগর, কোবরা এবং লাউডগা সাপ। এছাড়াও পাখির মধ্যে ধনেশ, বনমোরগ, শ্যামা, শালিক, ময়না, টিয়া, ভীমরাজ সহ অনেক পাখির বসবাস। সাতছড়া জাতীয় উদ্যানের নামকরণের মতোই ৭টি ছড়া সবার দৃষ্টি কাড়ে। যারা বন পছন্দ করেন তাদের বলবো, আপনাদের জন্য সবচেয়ে সঠিক জায়গা এই সাতছড়া। আপনারা যখন আসবেন তখন দেখবেন যে নদীর বালিগুলো আপনাদেরকে এক প্রাকৃতিক অভ্যর্থনা জানাচ্ছে। সাতছড়ি জাতীয় উদ্যান তো ঘুরলাম, ঘুরতে ঘুরতে আমার পেটের একদম ১২টা বেজে গেছে, কিন্তু আমি এখানে পেয়ে গেছি একটি খাবারের দোকান। এখন কোনো কিছু না ভেবে সরাসরি চলে যাব দোকানে এবং খাবো। তবে আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, যাত্রাপথে সবসময় সাথে পানি রাখবেন এবং বেশি বেশি করে পানি খাবেন। কিছু কিছু ডাকে সাড়া না দিয়ে একদমই পারা যায় না, এমন একটি ডাক হচ্ছে পেটের ডাক। পেটের ডাকে সাড়া দিতে আমি এখানে এসে অনেক মজার মজার খাবার পেয়ে গেছি। তার মধ্যে রয়েছে হাঁসের মাংস ১২০ টাকা, ভাত ১০ টাকা এবং আলু ভর্তা 10 টাকা, ডাল আমি ফ্রি পেয়েছি। কথা না বাড়িয়ে আমি খাওয়া শুরু করছি। মুঘলরা যখন বাংলায় আসে তখন বানিয়াচং ছিল বাংলার ১২ ভূঁইয়াদের অন্যতম আনোয়ার খাঁর রাজধানী। এখানে পুটিয়া বিল নামে একটি জলাশয় ছিল, যেখানে চাং বানিয়ে পাখি শিকার করত বানিয়া নামে একজন দক্ষ শিকারী। সেই থেকে বানিয়াচং গ্রামের নাম। চলে এলাম বানিয়াচং জমিদার বাড়ি।
এটিকে বানিয়াচং হাভেলিও বলা হয়। হবিগঞ্জ থেকে মাত্র 18 কিলোমিটার দূরে বানিয়াচং বড়বাজার সংলগ্ন এই জমিদার বাড়িটি। চলুন ভেতরে ঘুরে যাই। বানিয়াচং রাজ্যটি গোবিন্দ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। একসময় উনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে হয়েছিলেন হাবিব খাঁ। বাড়ির ভেতরে ঢুকলে যদিও গা ছমছম করে, কিন্তু ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন আরও একবার স্মরণ করিয়ে দেয় ইতিহাস ঐতিহ্যকে। 1971 সালে এই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে শুধু রয়েছে একটি স্নানাগার, দুটি মসজিদ এবং এই বাড়ির ধ্বংসাবশেষ। আর বাড়ির সামনে রয়েছে সুবিশাল মাঠ। সাগরদিঘি হচ্ছে রানী কমলাবতীর আত্মহত্যির কাহিনী। দ্বাদশ শতাব্দীতে পদ্মনাথ এই দিঘিটি খনন করেন। একটি গল্প আছে, রানী কমলাবতীকে বিয়ে করার পর তাদের ঘরে ফুটফুটে একটি সন্তান হয়, ছেলে সন্তান। কিন্তু ছেলে সন্তান হবার পরে এই গ্রামে প্রচুর পানির অভাব দেখা দেয়। রাজা তখন ভাবতেই থাকে যে কি করব। এমন সময় রাজা পরপর 3 দিন স্বপ্নে দেখে এই গ্রামে একটি পুকুর খনন করার জন্য। যেমন দেখা তেমন কাজ, রাজা পুকুর খনন করে ফেলে। কিন্তু তারপরেও সমস্যা যেন সমাধানই হচ্ছে না। রাজা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কেবলই ভাবতে থাকে তার প্রজাদেরকে পানির অভাব থেকে কিভাবে বাঁচানো যায়। ঠিক এমন সময় রাজা আবার স্বপ্ন দেখে তার প্রিয় কাউকে যদি এই দিঘিতে বিসর্জন দেওয়া যায় তাহলে এই দিঘিতে পানি উঠবে। কথাটি জেনে ফেলেন রানী কমলাবতী। যেমন কথা তেমন কাজ। এক রাতে খুব সুন্দর করে সেজেগুজে উনি চলে আসে এই দিঘির ঘাটে। উনি দিঘিতে যত নামে তত দিঘির পানি বাড়তে থাকে। একটা সময় রানী তলিয়ে যায়। সেই থেকে এই দিঘির নাম হয় কমলা রানী সাগর দিঘি। গাছপালা ঘেরা বানিয়াচংয়ে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাগর দিঘি। এই সাগর দিঘি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পুকুর। সাগর দিঘি 13 একর জমির উপর প্রতিষ্ঠিত। বিশাল আয়তনের কারণে একে সাগর দিঘি বলা হয়। জনশ্রুতি আছে কবি জসিমউদ্দিন রানী কমলাবতী উপন্যাসটি এখানে বসে লিখেছেন। বিচিত্র এক অদ্ভুত জনপদ জলসুখা। এটি একটি ঐতিহাসিক জনপদ। এই নামের কারণেই ছুটে এসেছি হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে। তন্ন তন্ন করে দেখে নিলাম যতটুকু দেখা সম্ভব। এই এলাকা আর বেশিক্ষণ দেখলে হয়তোবা বের হয়ে আসবে দীর্ঘশ্বাস। এই এলাকা এত সুন্দর যে একদিনে দেখা সম্ভব নয়, এটি আমি করি বিশ্বাস।
এই অঞ্চলে একই সাথে এতগুলো জমিদার বাড়ি, ব্যাপারটা সত্যি অদ্ভুত, তাই না? এই অঞ্চলে 13 ঘর জমিদারের মধ্যে 12 ঘরই ছিল হিন্দু, 1 ঘর ছিল মুসলমান। মুসলমান জমিদারের নাম ছিল রমজান আলী চৌধুরী, আর হিন্দুদের মধ্যে যে সবচেয়ে বড় জমিদার ছিল তার নাম ছিল শ্রী শ্রী গোবিন্দচন্দ্র রায়। 16 আনা জমিদারির মধ্যে তারই ছিল 8 আনা ভাগ, বাকি 12 জনের ছিল বাকি 8 আনা ভাগ। জমিদারদের বেশিরভাগই চলে গেছেন পাক ভারত যুদ্ধের সময়। গোবিন্দচন্দ্র রায়ের পোষ্যপুত্র গিরিশচন্দ্র, তিনিও চলে গেছেন কলকাতায়। আজ সারাদিন হবিগঞ্জের অনেক জায়গায় ঘুরেছি। শঙ্করপাশা শাহী মসজিদ, সাতছড়ি জাতীয় উদ্যান, সাগর দিঘি এবং 13 ঘর জমিদার বাড়ি, জলসুখা সহ অনেক জায়গায় একই সাথে খেয়েছি এবং ঘুরেছি মন ভরে। আছেন নাকি কোনো বাজিগর যে একদিনে 1000 টাকায় হবিগঞ্জের সর্বোচ্চ সংখ্যক জায়গায় ঘুরতে পারবে? তবে তার সাথেই হবে আমার পরবর্তী বাজি।